প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা একটা উদাহরণ নিয়েছি। এখানে বলা হয়েছে কি, প্রমাণ করো যে এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ফাংশনের 0 0 বিন্দুতে পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান কিন্তু যুগপৎ লিমিট বিদ্যমান না। অর্থাৎ আমাদের এখানে যে অঙ্কটা দিচ্ছে, এখানে আমাদের দুইটা কাজ করতে হবে। প্রথমত যে পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান এটা প্রমাণ করতে হবে। এরপর প্রমাণ করতে হবে কি আমাদের এই ফাংশনটার যুগপৎ লিমিট বিদ্যমান না। তো প্রথমে আমরা পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান সেটা প্রমাণ করব। পুনরাবৃত্তিক লিমিটকে আমরা কিভাবে প্রকাশ করি? লিমিট x টেন্স টু 0 লিমিট y টেন্স টু 0 f অফ x, y। এই মানটা আর আমার যদি লিমিট y টেন্স টু 0 লিমিট x টেন্স টু 0 f অফ x, y, এই দুইটা যদি আমাদের সমান হয় তখন আমরা বলবো কি এই ফাংশনটার পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান। আর আমার এই দুটো যদি সমান না হয় তখন আমরা বলবো কি পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান না। তো দেখা যাক যে আমাদের এটাতে সমান হয় নাকি সমান হয় না। আমরা প্রথমে এই অংশের মানটুকু বের করে নেব। তাহলে আমরা এখানে লিখতে পারি লিমিট x টেন্স টু 0 লিমিট y টেন্স টু 0 f অফ x y এর মান কত? আমাদের f অফ x y এর মান হলো xy বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমরা ফাংশনের কাছাকাছি যে লিমিটটা আছে সেটা হচ্ছে ওয়াইয়ের লিমিট, সেই লিমিটটা বসাবো। এবং আমি তোমাদেরকে আগেও বলছি যে একটা ফাংশনের কাছে যে লিমিটটা থাকে সেই লিমিটের মানটা আমাদেরকে আগে বসাইতে হয়। তাহলে আমরা ওয়াইয়ের লিমিটটা বসাই দিব এখানে। তাহলে আমরা ওয়াইয়ের জায়গাতে 0 বসাবো। এক্স ইন্টু 0 বাই এক্স স্কোয়ার প্লাস 0 স্কোয়ার মানে কত? আমাদের 0। এখন একটা ভগ্নাংশের লবে যদি দেখো 0 আর x গুণ করলে কত হয়ে যায়? 0 হয়ে যায়। একটা ভগ্নাংশের লবে যদি 0 হয়ে যায়, 0 বাই সামথিং মানে কত? এখানে যাই থাকুক না কেন, x y যাই থাকুক না কেন, কত হবে আমাদের? 0 হবে। তাহলে এইটুকু অংশের মান কিন্তু আমাদের 0। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি লিমিট x টেন্স টু 0 0। এখন আমরা x এর লিমিটটা এখানে বসাই দেব, কিন্তু এখানে আমার কিন্তু কোনো x নাই, যার ফলে আমাদের এখান থেকে লিমিটিং ভ্যালুটা কত আসবে? 0 আসবে। অর্থাৎ যেহেতু এখানে কোনো x নেই, তার মানে আমার লিমিটটা কোথাও বসাইতে হচ্ছে না এবং এখানে যা আছে তাই আমি লিখে দিব। এরপরে আমাদের বের করতে হবে কার মান? লিমিট y টেন্স টু 0 লিমিট x টেন্স টু 0 f অফ x, y, এটার মান আমাদেরকে বের করতে হবে। তো এটা সমান আমরা কি লিখতে পারি? লিমিট y টেন্স টু 0 লিমিট x টেন্স টু 0 f অফ x y এর মান কত? xy বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার দেখো আমাদের ফাংশনের কাছাকাছি x এর লিমিট আছে, তাহলে x এর লিমিটটা আমরা আবার আগে বসাবো। তাহলে এখানে আমাদের হচ্ছে কি লিমিট y টেন্স টু 0 x এর জায়গাতে 0 বসাই, 0 ইন্টু y, তাহলে এখানে হচ্ছে 0 প্লাস ওয়াই স্কোয়ার। আগের মতো এখানে আমাদের কত পাবো? আমরা 0 পাবো। তাহলে আমাদের হচ্ছে কি লিমিট y টেন্স টু 0 0, কারণ এইটুকুর মান কত আসবে? আমাদের 0 আসবে। এখন আমরা y এর লিমিট বসাবো, কিন্তু যেহেতু কোনো y নেই তাহলে এখান থেকে আমরা কোন মানটা পাবো? এখানে যা আছে তাই। তো আমরা যেটা দেখলাম, আমাদের লিমিট x টেন্স টু 0 y টেন্স টু 0 f অফ x y এটার মান এবং লিমিট y টেন্স টু 0 লিমিট x টেন্স টু 0 f অফ x y এই দুইটা সমান। আর আমাদের এই দুইটা সমান হলে আমরা কি বলতে পারি? এই দুইটা সমান হলে আমরা বলতে পারি যে আমার 0 0 বিন্দুতে এই ফাংশনটার পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান। তাহলে আমাদের ওইটা একটু লিখে দিতে হবে। যেহেতু লিমিট x টেন্স টু 0 লিমিট y টেন্স টু 0 f অফ x y ইকুয়াল লিমিট y টেন্স টু 0 লিমিট x টেন্স টু 0 f অফ x y। সুতরাং কত কত বিন্দুতে? 0 0 বিন্দুতে। 0 0 বিন্দুতে প্রদত্ত ফাংশনের পুনরাবৃত্তিক লিমিট
বিদ্যমান। তাহলে কিন্তু আমরা খুব সহজে এখান থেকে একটা ফাংশনের পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান কি না তা বের করতে বললে আমরা প্রথমে লিমিট এক্স টেন্স টু যে বিন্দু বলবে সেই বিন্দুটা দিব, লিমিট ওয়াই টেন্স টু যে বিন্দুটা বলছে সেই বিন্দুটা দিয়ে এফ অফ এক্স ওয়াইয়ের মান বের করব এবং তারপরে এখানে কি করব লিমিট ওয়াই টেন্স টু জিরো লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স ওয়াইয়ের মানটা আমরা বের করব। অর্থাৎ এখানে জিরো জিরোর জায়গাতে অন্য বিন্দু দিলে আমরা এখানে অন্য বিন্দুগুলো নিয়ে কাজ করতাম। এবার আসা যাক আমাদের এই অঙ্কের দ্বিতীয় অংশ, সেটা কি যুগপৎ লিমিট বিদ্যমান কিনা সেটা বের করতে। তো দেখো আমরা যদি যুগপৎ লিমিট বিদ্যমান কিনা সেটা বের করতে চাই তাহলে সেটা কিভাবে বের করব? আমরা যুগপৎ লিমিটকে কিভাবে প্রকাশ করি? আমরা একটা ফাংশনের যুগপৎ লিমিটকে এইভাবে প্রকাশ করি, লিমিট এক্স টেন্স টু জিরো ওয়াই টেন্স টু জিরো এফ অফ এক্স ওয়াই। এটা মিন করতেছে জিরো জিরো বিন্দুতে একটা ফাংশনের যুগপৎ লিমিট। এবার আমরা যদি এফ অফ এক্স ওয়াইয়ের মানটা আমরা বসাই দেই তাহলে কি হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো ওয়াই টেন্স টু জিরো এফ অফ এক্স ওয়াইয়ের মান হলো আমাদের এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমরা এই মানটা কি করে বের করব? কিভাবে বের করা যায় যে একটা ফাংশনের যুগপৎ লিমিট বিদ্যমান নাকি বিদ্যমান না? একটা ফাংশনের যুগপৎ লিমিট বিদ্যমান কিনা তা বের করার জন্য আমাকে কিছু রেখার সাহায্য নিতে হয়। যেমন আমরা যদি কিছু রেখা কল্পনা করি, যেমন ওয়াই সমান এম এক্স ওয়াই ইকুয়াল টু এম এক্স স্কোয়ার ওয়াই ইকুয়াল টু এম এক্স কিউব এম এক্স টু দি পাওয়ার 4 এরকম রেখা, অথবা এক্স ইকুয়াল টু এম ওয়াই এক্স ইকুয়াল টু এম ওয়াই স্কোয়ার এক্স ইকুয়াল টু এম ওয়াই কিউব, এই টাইপের কিছু রেখার সাহায্য নিতে হয় এবং এই রেখার সাহায্যে আমরা বের করব যে একটা ফাংশনের যুগপৎ লিমিট বিদ্যমান নাকি বিদ্যমান না। তো প্রথমে আমরা ওয়াই ইকুয়াল টু এম এক্স ওয়াই ইকুয়াল টু এম এক্স এই রেখা বরাবর লিমিটের মানটা কেমন আসে সেটা বের করতে চাচ্ছি এবং তারপর আমরা দেখব যে এক্স ইকুয়াল টু এম ওয়াই ওয়াই ইকুয়াল টু এম এক্স স্কোয়ার এই রেখা বরাবর লিমিটের মানগুলো কেমন আসে তারপর কিন্তু আমরা বের করব এবং তারপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নিব যে এই রেখাগুলো বরাবর লিমিটের মানটা বিদ্যমান নাকি বিদ্যমান না, এবং তারপর আমরা সিদ্ধান্ত নিব যে এই ফাংশনটার যুগপৎ লিমিট বিদ্যমান নাকি বিদ্যমান না। তো প্রথমে আমরা ওয়াই ইকুয়াল টু এম এক্স রেখা বরাবর লিমিটের মানটা কেমন সেটা দেখতে চাচ্ছি। তাহলে আমি একটা কাজ করি, লিমিট এক্স টেন্স টু জিরো এক্স ইন্টু ওয়াইয়ের জায়গাতে আমি এম এক্স বসাবো এবং এখানে হচ্ছে এক্স স্কোয়ার এবং ওয়াইয়ের জায়গাতে যদি আমি এম এক্স বসাই তাহলে আমরা পাবো এম স্কোয়ার এক্স স্কোয়ার। এবং দেখো আমি লিমিট ওয়াই টেন্স টু জিরো এটা কিন্তু দেই নাই, কারণ কেন দেই নাই? কারণ আমরা ওয়াইয়ের জায়গাতে এম এক্স বসাইছি, এখানে কিন্তু কোনো ওয়াই নাই। যেহেতু কোনো ওয়াই নাই সেহেতু আমাদের ওয়াইয়ের লিমিট দেওয়ারও কিন্তু কোনো প্রয়োজন নাই। এবং আমি এখানে যে রেখা বরাবর যাচাই করতেছি সেটা একটু লিখে দিতে হবে, ওয়াই ইকুয়াল টু এম এক্স রেখা বরাবর, এটা অবশ্যই মেনশন করে দিতে হবে। এবার লিমিট এক্স টেন্স টু জিরো এই এক্স আর এক্স গুণ করলে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার এবং নিচে যদি আমি এক্স স্কোয়ারকে কমন নিই তাহলে হবে ওয়ান প্লাস এম স্কোয়ার। আমাদের এই এক্স স্কোয়ার এবং এই এক্স স্কোয়ার কাটা, তাহলে আমাদের যেটা থাকতেছে লিমিট এক্স টেন্স টু জিরো এম বাই ওয়ান প্লাস এম স্কোয়ার। এখন দেখো এক্সের লিমিট বসাবো কিন্তু যেহেতু কোনো এক্স নেই তাহলে এখানে যা আছে তাই আমরা লিখে দিব এম বাই ওয়ান প্লাস এম স্কোয়ার। তো আমরা ওয়াই ইকুয়াল টু এম এক্স রেখা বরাবর লিমিটের যে মানটা পাইলাম সেটা হচ্ছে এম বাই ওয়ান প্লাস এম স্কোয়ার। তো আমি ওইটাকে একটু পাশে লিখতেছি যে ওয়াই ইকুয়াল টু এম এক্স রেখা বরাবর লিমিটের মান পাইছি কত আমরা এম বাই ওয়ান প্লাস এম স্কোয়ার। আমি যদি ওয়াই ইকুয়াল টু এম এক্স এটা না নিয়ে আমি যদি এক্স ইকুয়াল টু এম ওয়াই এই রেখা নিয়ে কাজ করতাম তখন আমাদের লিমিটের মানটা কেমন আসতো? তখন আমাদের লিমিটের মানটা আসতো এম বাই ওয়ান প্লাস এম স্কোয়ার। অর্থাৎ এটা কিভাবে তোমরা বের করতা? আমি এখানে ওয়াইয়ের জায়গাতে এম এক্স বসাইছি, অর্থাৎ এই যে ওয়াইয়ের জায়গাতে আমরা এম এক্স বসাইছি, তুমি কি করবা জাস্ট এক্সের জায়গাতে এম ওয়াই বসাই দিবা, অর্থাৎ এই জায়গাতে তোমাকে এম ওয়াই বসাইতে হবে। দিয়ে এরকম ক্যালকুলেশন করলে তোমরা একই মানটাই পাবা এম বাই ওয়ান প্লাস এম স্কোয়ার। এরপরে যদি আমি ওয়াই ইকুয়াল টু এম এক্স স্কোয়ার এই রেখা বরাবর লিমিটের মানটা বের করতাম তাহলে আসতো জিরো। অর্থাৎ আমি
এই রেখা বরাবর লিমিটের মান বের করলে আসতো 0, এটা বরাবর লিমিটের মান বের করলে আসতো 0। আমি আরেকটা রেখা নিচ্ছি y = mx³ এটা বরাবর আসতো 0, x = my²। কয়েকটা রেখা নিলাম, আশা করি এই কয়টা দিয়েই হবে। তো এই রেখাগুলো বরাবর লিমিটের মান এমন আসতো এবং এই রেখাগুলো বরাবর লিমিটের মানটা আসতো হচ্ছে আমাদের 0। এখন দেখো আমাদের y = mx রেখা বরাবর লিমিটের মানটা আসলো m/1 + m²। এখানে যদি আমি m সমান 1 বসাইতাম, m সমান যদি আমি 1 বসাইতাম তাহলে এখান থেকে আমরা লিমিটের মানটা কত পাইতাম? তাহলে ক্যালকুলেশন করি, উপরে হচ্ছে 1 1 + 1², তাহলে 1/2। আমরা যদি m এর মান 1 না বসাই, m এর মান যদি আমি 2 বসাইতাম তাহলে আমার মানটা কত আসতো? তাহলে 2/1 + 2² এবং হিসাব করলে এটা আসতো 2/5। একইভাবে m এর মান 3 বসালে আমরা আরেক রকম ভ্যালু পাইতাম এবং m এর মান যদি আমরা 4 বসাতাম তাহলে আরেক রকম ভ্যালু পাইতাম। অর্থাৎ লিমিটের মানটা কিন্তু কখনো হাফ, কখনো 2/5, আবার m এর মান 3 বসালে আমরা আরেক রকম মান পাইতাম। অর্থাৎ লিমিটের ভ্যালুটা আমার কিন্তু নির্দিষ্ট না, ফিক্সড না, m এর উপর নির্ভর করতেছে, m এর মানের উপর কি এই লিমিটটা আমাদের নির্ভর করতেছে। তো যখন আমাদের লিমিটটা এরকম নির্দিষ্ট হবে না, কারো উপর নির্ভরশীল হবে, তখন আমরা বলবো যে লিমিট বিদ্যমান না। অর্থাৎ y = mx রেখা বরাবর আমাদের যে ফাংশনটা, সেই ফাংশনের লিমিট বিদ্যমান না। কারণ কি? কারণ এই লিমিটের মানটা আমার m এর উপর নির্ভর করতেছে বা নির্দিষ্ট না। ঠিক একইভাবে এটাও কিন্তু আমার m এর উপর নির্ভরশীল একটা মান, নির্দিষ্ট কোনো মান না। তাহলে x = my এই রেখা বরাবরও কিন্তু আমার লিমিটটা বিদ্যমান হবে না। এখন দেখো y = mx², এই রেখা বরাবর লিমিটের মানটা আসছে আমাদের 0 কিন্তু নির্দিষ্ট মান, এটা কার উপর ডিপেন্ড করে চেঞ্জ হয় না। বা লিমিটের মানটা যদি 0 না এসে 1 বা 2 বা 3 এগুলোও আসতো, এই 1 2 বা 3 কেও কিন্তু আমরা একটা ফিক্সড মান বলতে পারতাম, এগুলো কিন্তু কার উপর নির্ভরশীল মান না। তো যখন আমাদের এরকম ফিক্সড একটা মান আসবে তখন আমরা বলবো যে লিমিট বিদ্যমান। তাহলে যেহেতু এখানে 0, এটা লিমিট বিদ্যমান হবে। অর্থাৎ y = mx² এই রেখা বরাবর ফাংশনটার লিমিট কি হবে? বিদ্যমান হবে। একইভাবে এই রেখা এবং এই রেখা বরাবর লিমিটের মানটা বিদ্যমান হবে। আমি আপাতত 5টা রেখায় নিছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার কিছু রেখা বরাবর লিমিটটা বিদ্যমান হচ্ছে না, আবার কিছু রেখা বরাবর লিমিটটা আমার বিদ্যমান হচ্ছে। এখান থেকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমাদের যে ফাংশনটা, সেই ফাংশনটার যুগপৎ লিমিট বিদ্যমান নাকি বিদ্যমান না। একটা ফাংশনের যুগপৎ লিমিট তখনই বিদ্যমান হয় যখন আমরা যত প্রকার রেখা নিয়ে কাজ করি না কেন প্রত্যেকটা রেখা বরাবর লিমিটটাকে বিদ্যমান হয়। সরি, একটু ভুল বললাম, যে একটা ফাংশনের যুগপৎ লিমিট তখনই বিদ্যমান হয় যখন আমরা যত রেখা নিয়ে কাজ করি না কেন প্রত্যেকটা রেখা বরাবর লিমিটের মানটা বিদ্যমান হয়। তো দেখো এখানে কিন্তু আমার কিছু রেখা বরাবর লিমিটের মানটা বিদ্যমান হয়নি, তার মানে আমাদের কিন্তু এই ফাংশনের যুগপৎ লিমিটটা বিদ্যমান হবে না। যদি কোনো একটা রেখা বরাবর লিমিটের মান বিদ্যমান না হয় তাহলে আমরা বলবো যে এই ফাংশনের যুগপৎ লিমিট বিদ্যমান না। বিষয়টাকে আরেকটু সহজভাবে বোঝানোর জন্য আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই। ধরো তুমি ক্লাস 8-এ পড়ো এবং তোমার হচ্ছে 8টা সাবজেক্টকে পড়তে হয়, 8টা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে হয় এবং তোমাদের হেডমাস্টারটা অনেক কড়া, এবার ঘোষণা দিল যে তুমি যদি পরবর্তী ক্লাসে উঠতে চাও তাহলে তোমাকে সকল বিষয়ে পাশ করতে হবে, যদি কোনো একটা বিষয় ফেল করো তাহলে তোমাকে পরবর্তী ক্লাসে উঠতে দেওয়া হবে না। তেমনিভাবে এই ফাংশনটার যুগপৎ লিমিট তখনই বিদ্যমান হবে যখন আমরা যত রেখা নিয়ে কাজ করব, যত রেখা আমরা জানি, যত প্রকারের রেখা আঁকানো সম্ভব প্রত্যেকটা রেখা বরাবর লিমিটটা বিদ্যমান হয়। যদি কোনো একটা রেখা বরাবর লিমিট বিদ্যমান না হয় তাহলে আমরা বলবো এই ফাংশনের যুগপৎ লিমিট বিদ্যমান না। তাহলে আমরা এগুলো একটু মুছাই দিচ্ছি। আমাদের y = mx এই রেখা বরাবর লিমিটের মানটা এরকম আসলো। এখানে যদি আমরা বিশ্লেষণ করি এই মানটা কার উপর নির্ভরশীল? এই মানটা কিন্তু আমাদের m এর উপর নির্ভরশীল, যা m এর উপর নির্ভরশীল। দেখো m এর আলাদা আলাদা মানের জন্য আমরা কিন্তু দেখলাম যে এই মানটা কিন্তু চেঞ্জ হচ্ছে, এই মানটা আমাদের চেঞ্জ হচ্ছে m এর মানের উপর ডিপেন্ড করে। তাহলে আরেকটু লিখতে হবে m এর ভিন্ন ভিন্ন মানের জন্য
এই লিমিটিং ভ্যালু বা সীমাস্ত মানটা আমাদের চেঞ্জ হচ্ছে। সীমাস্ত মান ভিন্ন ভিন্ন হয়। তাহলে আমি কি লিখলাম, এই মানটা এম এর উপর নির্ভরশীল, এম এর ভিন্ন ভিন্ন মানের জন্য সীমাস্ত মান ভিন্ন হচ্ছে। তাহলে ঘটনা হচ্ছে আমাদের ওয়াই ইকুয়াল টু এম এক্স রেখা বরাবর এই ফাংশনের লিমিটটা বিদ্যমান না। আর যেহেতু আমার ওয়াই ইকুয়াল টু এম এক্স রেখা বরাবর লিমিট বিদ্যমান না, কোনো একটা রেখা বরাবর লিমিট বিদ্যমান না হলে আমরা বলবো যুগপৎ লিমিট বিদ্যমান না। সুতরাং 0 0 বিন্দুতে প্রদত্ত ফাংশনের যুগপৎ লিমিট বিদ্যমান নয়। তো আমরা কিন্তু খুব সহজে প্রমাণ করে ফেললাম যে আমাদের একটা ফাংশনের যুগপৎ লিমিট বিদ্যমান না। এই ফাংশনটার যুগপৎ লিমিট বিদ্যমান না, এটা কিন্তু আমরা খুব সহজেই প্রমাণ করে ফেললাম। এখন তোমাদের বইয়ে যে উদাহরণগুলো দেওয়া হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে উদাহরণগুলো আসছে, প্রত্যেকটা উদাহরণেরই কিন্তু তোমার যুগপৎ লিমিট বের করতে বলা হয় এবং সবগুলোরই কিন্তু একই উত্তর যে যুগপৎ লিমিট বিদ্যমান না। তো একটা ফাংশনের যুগপৎ লিমিট বিদ্যমান না, এটা বের করা কিন্তু খুবই সহজ। আমাকে এখান থেকে এত শত রেখার মধ্যে থেকে আমাকে একটা রেখা বাছাই করতে হবে যেই রেখা বরাবর লিমিটটা বিদ্যমান হবে না। এখন সেই রেখাটা তোমরা কি করে খুঁজে পাবা? সেই রেখাটা খুঁজে পাওয়ার জন্য তোমাকে প্রথমে দেখতে হবে আমি ওয়াই ইকুয়াল টু এম এক্স রেখা কেন নিয়েছিলাম। আমি এখানে ওয়াই ইকুয়াল টু এম এক্স রেখা যখন নিলাম, তখন এই সমীকরণ থেকে কিন্তু ওয়াই উধাও হয়ে যায়, অর্থাৎ ওয়াইয়ের কোনো বংশধর কিন্তু এই সমীকরণে থাকতেছে না। এবং তারপরে কিন্তু আমরা ক্যালকুলেশন করে দেখলাম এক্সও এই সমীকরণ থেকে উধাও হয়ে যাচ্ছে, বা এক্সেরও কোনো বংশধর এই সমীকরণে থাকতেছে না। তো আমাকে কিন্তু ওই রকম একটা সমীকরণই খোঁজ করতে হবে যেই সমীকরণটা আমি যদি ফাংশনে বসাই তাহলে এক্স বা ওয়াই কেউই থাকবে না। এখন তারপরেও তোমাদের দেখা যাচ্ছে যে ওই সমীকরণটা খুঁজে বের করতে সমস্যা হয়। ওয়াই ইকুয়াল টু এম এক্স নেবো, নাকি ওয়াই ইকুয়াল টু এম এক্স স্কোয়ার নেবো, নাকি এক্স ইকুয়াল টু এম ওয়াই নেবো। তো তোমাদের এরকম প্রবলেম ফেস হয়। তো পরবর্তী অঙ্কে আমি শিখাবো খুব সহজে কিভাবে টেকনিকের সাহায্যে এই সমীকরণটা খুঁজে বের করতে হয়।